আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো। এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের একটা নতুন গল্পে আফজাল হোসেনের লেখায় আজকে একটা অসম্ভব ভালো লাগার ভৌতিক গল্প, অসমাপ্ত রহস্য। গল্প পাঠে আমি যথারীতি আছি বাদুর রায়হান, শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। গল্প শুরু করার আগে সকল অডিয়েন্সদের কাছে আমার অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি সেই সকল বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে আমার গল্পের নোটিফিকেশনটা খুব দ্রুত পেয়ে যেতে পারো। আমি প্রতিনিয়ত চেষ্টা করি এন্টারটেইনমেন্ট ভৌতিক গল্প উপহার দিতে। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন লোকও আমরা খুঁজে পাবো না। ছোটকাল থেকে বড় হওয়া কিন্তু অনেক কিছুর পাশাপাশি ভৌতিক গল্প শুনেই আমরা বড় হয়েছে। সো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। আজকের এপিসোড অসমাপ্ত রহস্য। যখন ছাত্র ছিলাম তখন একটু সুযোগ পেলেই বা পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য বেড়াতে চলে যেতাম আমার ছোট খালার বাড়ি। কিন্তু বেশ কয়েক বছর হলো এখন আর বেড়াতে যাওয়া সময় হয়ে ওঠে না। তবে আমার খালা প্রতি বছর শীতের রাতে সুদীর্ঘ একটা চিঠি লিখে পাঠায়। সেই চিঠিতে থাকে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ, আরো থাকে লোভনীয় বিভিন্ন প্রস্তাব, খেজুরের কাঁচা রস, বিভিন্ন পিঠা পায়েস, অতিথি পাখি শিকার, খালার বাড়ির বড় পুকুর যেটা বর্ষার সময় নদীর সাথে মিশে যায়, সেটায় বড় বড় মাছের উপস্থিতি। আমার এই ছোট খালা এমন এক মহিলা যার চেহারার মাঝে মা একটা ভাব আছে, এমনকি তার চিঠির মাঝে সেই মা রূপটি ফুটে ওঠে। প্রতি বছর চিঠি পাওয়ার পর কিছুদিন ব্যস্ত হয়ে উঠি বেড়াতে যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়ে ওঠে না। গত বছর চিঠি পেয়ে অটল সিদ্ধান্ত নিলাম এবার যাবই, সব ঠিক করে ফেলি। তবে রওনা দেব, কাকে সাথে নেব, খালাকে কি উপহার দিয়ে মুগ্ধ করব, এই সব। খালার জন্য দামি একটা শাল কিনে ফেলেছি। সে পর্যায়ে মনে পড়ে খালা বেশি খুশি হবেন গল্প উপন্যাসের বই পেলে, হুমায়ুন আহমেদ বা ইমদাদুল হক মিলনের বই পেলে। বইয়ের বিশাল এক স্তূপ করে ফেলি। খালার জন্য বেশ কয়েকটি হুমায়ুন আহমেদের উপন্যাস, খালাতো ভাই রিয়াজের জন্য মাসুদ রানা সিরিজ, বেশ কিছু বই, তার সাথে 3 গোয়েন্দা, ডলিয়ম বেশ কিছু, এবং সত্যজিৎ রায় ফেলুদা নির্বাচিত গল্পের 2টি বই। মনে মনে ভেবেই রাখি খালাতো ভাইয়ের জন্য কেনা মাসুদ রানা সিরিজ অবশ্যই তার জন্য অত্যন্ত ভালো উপহার হবে বলে আমার বিশ্বাস। তাই এগুলা কিনে বলি, কারণ বইটি তখন পর্যন্ত তাদের পড়া, ওই বইটি আমার পড়া হয়নি। আমার ছোট খালু আর্মির রিটায়ার্ড পারসন, বেশ গম্ভীর ধরনের লোক। তার জন্য আহসান হাবিব কিংবা সৈয়দ মুস্তফা আলীর বেশ কয়েকটি বই কিনেছি। খালুর জন্য আরো 3টি বই কিনেছি যা আমার নিজের সংগ্রহে ছিল। তা হলো হেল কমান্ডো, টম ক্ল্যাসিলিন, দ্য হান্ট ফর দ্য রেড অক্টোবর এবং পচাদি গাজীর সুন্দরবনের মানুষ খেকো। আমার সাথে যাবে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সাইফুল্লাহ। সে আমার ছেলেবেলা থেকে খুব ঘনিষ্ঠ বন্ধু। তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল সেই কবে, তার নাকে ঝুলে পড়া সর্দির রহস্য থেকে। ব্যাপারটা খুলেই বলি, আমি তখন ক্লাস 1-এ পড়ি। প্রতিদিন আমার পাশে গাট্টা একটা ছেলে এসে বসে, তার নাক দিয়ে হলদে রঙের পাকা সর্দি ঝুলে ঠোঁট পর্যন্ত নেমে যেত। শেষ মুহূর্তে, অর্থাৎ যখন ঠোঁট বেয়ে নেমে যায় অবস্থা, ঠিক তখনই সে নাক দিয়ে হরৎ করে এক ধরে শব্দ করে অমনি হলদে সেমি ঠিক থেকে অদৃশ্য। আবার কিছুক্ষণ পর হলদে সর্দি ঝুলে পড়ে, আবার হঠাৎ শব্দ, আবার অদৃশ্য। ছেলেটার এই ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করে। আমার ঘৃণা লাগে না, বরং মনে হয় এটা একটা আর্ট। নিমেষেই সর্দি গায়েব, আবার জাদু। তবে তার সাথে আলাপ জমাই, নাম জানা হয়, তার নাম সাইফুল্লাহ। সে মুখে গোল করে অদ্ভুত ভঙ্গিতে বলে, জানো সাইফুল্লাহ নামের অর্থ কি? আমি অবাক হয়ে বলি, না। সে অহংকারী ভঙ্গিতে বলে, সাইফুল্লাহর অর্থ হলো আল্লাহর তরবারি। বর্তমানে আমার বন্ধুটি তরবারি না হলেও ঘুঙ্গুর হয়েছে, সেটা নির্দ্বিধায় বলা যায়। তার গোল গোল শরীর সেই কথাই বলে। বেশ কিছুদিন ধরে বন্ধুটি শিকারী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সারাদিন এয়ারগান হাতে ঘুরে বেড়ায়।
চোখের সামনে যা পড়ে, ইট পাথর, কলা গাছ, বিদ্যুতের খুঁটি, সেগুলিতে গুলি ছোড়ে। এই মোটা ঠিক করছে। বন্ধুর মনের কথা অবশ্য আমাকে বলে, তার ইচ্ছে জিম করবেটের মতো শিকারী হবে। বন্ধু তার শিকারী জীবনে এখন পর্যন্ত দুটো প্রাণীও শিকার করতে পেরেছে বলে মনে হয় না। পাশের বাড়ির পোষা একটা কবুতর আর ছাদের কাপড় শুকাতে যাওয়ার মধ্যে বয়স্ক এক মহিলার পিঠ, দুটো ক্ষেত্রেই বন্ধুকে যথেষ্ট অপদস্থ হতে হয়েছে। তারপরে বন্ধুটি হাল ছাড়েনি। খালার বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বন্ধুটিকেই উত্তম সঙ্গী বলে মনে হলো। বন্ধু গ্রামে বেড়াতে যাওয়ার ব্যাপারে খুব উৎসাহী। গুলিটুলি কিনে এয়ারগান নিয়ে সে পুরোপুরি প্রস্তুত, কিন্তু যাওয়ার আগে দিন এসে বলে সে বিশেষ কাজে আটকে গিয়েছে, যেতে পারবে না। সে না বললেও আমি বুঝতে পারলাম তার বিশেষ একটা কাজ কি। ইদানিং সে বিয়ে করার জন্য মেয়ে দেখতে শুরু করেছে। অনেক মেয়ে দেখা হয়েছে, কিন্তু কোনো মেয়ে তার পছন্দ হচ্ছে না। সে একটু কম বয়সী মেয়ে বিয়ে করতে চায়। এই 9 কিংবা 10-এ পড়ে। ঘটকের মাধ্যমে 9-এ 10-এ পড়া মেয়ের খোঁজ পাচ্ছে, কিন্তু মেয়ে দেখতে গিয়ে দেখা যায় সে মেয়ে ঠিকই 9-এ পড়ে, কিন্তু তার যে বয়স তাতে মাস্টার্স কমপ্লিট করা উচিত বলে তার মনে হয়। আর সত্যিকারের অল্প বয়সী মেয়ে পেলেই দেখা যাচ্ছে সে মেয়ে আমার বন্ধুকে মামা বলে সম্বোধন করছে। বন্ধু হাল ছাড়েনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুর সাথে যাবে না শুনে আমার উৎসাহ কিছুটা মিটিয়ে যায়। এগুলো বই টই নিয়ে একা যেতে খুব কষ্ট হবে, কিন্তু খালার লেখা চিঠির শেষে বিশেষ দ্রষ্টব্য লিখে যে কথাটা রয়েছে সেই ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করেছে। লেখা রয়েছে, গ্রামের আবু নামের এক রহস্যময় লোকের আগমন, তার অনেক আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, মৃত আত্মার সাথে নাকি তার যোগাযোগ। আমাদের এখানে এলে তার সম্পর্কে আরো ভালো জানতে পারবি। আমি অনেক ঝামেলা সহ্য করে একাই চলে গেলাম খালার বাড়িতে। অনেক আগেই সূর্য ডুবে গিয়েছে। সন্ধ্যাবেলায় কালো আধারের মাঝেই আমি গিয়ে পৌঁছালাম খালার বাড়ি সুবিশাল উঠোনে দাঁড়িয়ে খালাতো ভাইয়ের নাম ধরে ডাকলাম। আমার গলার সুর শুনে খালা ও খালাতো ভাই রিয়াজ মোমবাতি হাতে ছুটে এলো। খালাতো আমাকে দেখেই আদর মাখা বকা জকা শুরু করে। এতদিন পরে মনে পড়লো আমায় কথা, মরে গেলেও জানবি না, গ্রামের মানুষ না মানুষ। আরো কত কি। মোমের আলোতেই রাতের খাওয়া সারলাম। আলু ভাজি, ডিম ভুনা আর বেগুনের কাচকি মাছের ঝোল দিয়ে খুব তৃপ্তি করে সহকারে খেলাম। খালার রান্নার হাত কিন্তু অসাধারণ। খালা একটু পর পরই শুধু বলছে, কখন যে কারেন্ট আসবে, তুই শহরের মানুষ, মোমের আলোতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তাই না রে? আমি খালাকে আশ্বস্ত করে বললাম, মোটেই খারাপ লাগছে না, মোমের আলোয় অভিজ্ঞতা আমার কম নেই। তোমাদের পল্লী বিদ্যুতের চেয়ে শহরের বিদ্যুৎ কোনো অংশে কম বিড়ম্বনা সৃষ্টি করে না খালা। খালাদের এখানকার পল্লী বিদ্যুতের সিস্টেম হচ্ছে রাত 10টার পর আসবে এবং ফজরের আজান পর্যন্ত থাকবে, অর্থাৎ গ্রামের মানুষের ঘুমানোর সময় পর্যন্ত বিদ্যুৎ থাকবে, বাকি সময় বিদ্যুৎহীন। খাওয়া শেষ হলো। অনেকক্ষণ পর খালা, আমি আর খালাতো ভাই রিয়াজের বসার ঘর। মোমের মিটমিটে আলোতে বসে আছি। আমাদের মধ্যে নিচু স্বরে কথা হচ্ছে। খালা খুঁটিনাটি অনেক প্রশ্ন করছে। আমি ক্লান্ত দেহে হাই তুলতে তুলতে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, আর রিয়াজ আমার আনা বইগুলো নেড়ে চেড়ে দেখছে আর বুড়ো কোচকাচ্ছে। তবে 3 গন্দা ডলি উমুটগুলো বেশ আগ্রহিনী মোমের কাছে গিয়ে খানিকটা পড়ার চেষ্টা করছে। খালুজান এখন পর্যন্ত ফেরেনি। তিনি নাকি প্রতি সন্ধ্যায় বাদলপাড়া হাই স্কুলের শিক্ষক জমির উদ্দিন সাহেবের বাসায় যান। সেখানে রাত 10টা পর্যন্ত তাদের দাবার আসর চলে। খালার প্রশ্নের উত্তর দিতে দিতে ঘুম একেবারে ভালোভাবে আমাকে পেয়ে বসে। সারাদিন নৌকো, বাস, ভ্যান জার্নি দখল গেছে শরীরের উপর অনেকটা। খালুজানের সাথে দেখা হওয়ার অপেক্ষা না করে ঘুমিয়ে যাব ভাবছি। হঠাৎ মনে পড়লো খালার চিঠিতে বিশেষ দ্রষ্টব্য লিখে যে আধ্যাত্মিক লোকের কথা ছিল, সেটা কি? খালাকে প্রশ্ন করলাম, কি এক আধ্যাত্মিক লোকের কথা লিখেছিলে চিঠিতে? খালার কণ্ঠস্বর নিচু নেমে গেল। প্রায় ফিস ফিস করে বলল, আবু মিয়া খুবই ভয়ানক লোক, রাতের বেলা তার কথা আলোচনা না করাই ভালো। খালার এমন ভয় পাবার কণ্ঠস্বর শুনে মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। ছোট সময় খালা আমাকে ভাত খাইয়ে দেওয়ার সময় বা ঘুম পাড়িয়ে দেওয়ার সময় এমন ভীতকণ্ঠে বিভিন্ন ভৌতিক গল্প শোনাতেন। সত্যিই খালার এইসব গল্প বলার ধরন খুবই চমৎকার, ভয় পেতেই হবে। রিয়াজ এতক্ষণে আমাদের থেকে একটু দূরে বসে বই নেড়ে চেড়ে দেখছিল। আবু মিয়ার কথা উঠতেই সেই কৌতূহলী হয়ে আমাদের কাছে এসে বসলো।
খালা আবার ফিসফিস করে বলতে লাগলো, বেশ কয়েক বছর আগে গ্রামের চেয়ারম্যান লোকের শিকদারের কাছারি ঘরের খোলা বারান্দায় ভোরবেলা এক ঘুমন্ত লোককে দেখতে পায়। অপরিচিত মুখ, এর আগে কেউ কখনো তাকে এই বাদলপাড়া গ্রামে দেখেনি। অনেক ঠেলে ঠুলে তার ঘুম ভাঙানো হয়। ঘুম থেকে উঠে ফেল ফেল করে সবার দিকে তাকাতে থাকে। বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কেটা তুমি, কই থেকে আইসো, এইসব। কিন্তু লোকটা কারো কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু কিছুক্ষণ ফেল ফেল করে সবাইকে দেখে আবার শুয়ে পড়ে এবং সাথে সাথে ঘুমিয়ে যায়। সারাদিন লোকটা বেঘোর ঘুমায়। দিনভর চেয়ারম্যানের লোকজন শত চেষ্টা করেও তার ঘুম ভাঙাতে পারে না। সন্ধ্যায় চেয়ারম্যান এসে তার কাছারি ঘরে বারান্দার জরাজীর্ণ চেহারায় ওই লোকটাকে ঘুমাতে থেকে খুব রেগে যায়। চেয়ারম্যান রাগ করার যথেষ্ট কারণও আছে বই কি। ঘুমন্ত লোকটা মুখের উপর মাছি ব্যান ব্যান করছে আর উৎসব গ্রামবাসী তাকে ঘিরে জটলা করে রেখেছে। চেয়ারম্যান নিজস্ব লোকদের কাছ থেকে সব শুনে চেয়ারম্যান রেগে তেড়ে যায় লোকটার দিকে। শুয়োরের বাচ্চা, মামুর বাড়ির আবদার পেয়েছো বলে কষে ঘুমান্ত লোকটাকে একটা লাথি মারে। এক লাথিতেই দরমর হয়ে উঠে বসে লোকটা, আবার ফেল ফেল করে তাকিয়েও থাকে। চেয়ারম্যানের অগ্নি দৃষ্টির দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দেয়। লোকটার হাসির সাথে সাথে চেয়ারম্যানের মুখটা বিকৃত হয়ে ওঠে, ব্যথায় হকিয়ে ওঠে, চিৎকার করে বলে, ওরে বাবা, আমার ডান পা ছিঁড়ে যাচ্ছে রে, আমাকে ধর। চেয়ারম্যানের চোখে মুখে পানি ছিটাতে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু ব্যথায় ডান পা নাড়াতে পারছে না। তার ডান পায়ের পেশি খিচ দিয়ে আছে। পুরনো ঘি দিয়ে মালিশ করার চেষ্টা করা হয়, কিন্তু পায়ে হাতে ছোঁয়ানোই যাচ্ছে না। ছোঁয়া লাগলে ব্যথার ঘুরিয়ে ওঠে। চেয়ারম্যানের নির্দেশ, কাছারি ঘরের বারান্দার সেই অপরিচিত লোকের পেটে পুরো ভাত খাওয়ানো হয়। খেয়ে দিয়ে লোকটা বারান্দার ওয়ালে পিঠ ঠেসে চোখ বুজে বসে আছে। বিড় করে কি যেন আবল তাবল বকছে। শেষ রাতের দিকে চেয়ারম্যানের পায়ের পেশির খিচ সেরে যায়। এরপর 2 দিন 3 দিন অচেনা লোকটা চেয়ারম্যানের বারান্দায় ঘুমায়। জেগে ওঠা, খাওয়া, বিড় করা এভাবেই কাটিয়ে দেয়। চেয়ারম্যান সহ গ্রামের সব মানুষের একটা ভাবনার সৃষ্টি হয়, তা হলো আগস্তক লোকটার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। চেয়ারম্যান তার আমবাগানের পাহারাদার ছোট্ট কুঁড়ের ঘরটা লোকটার থাকার ব্যবস্থা করে দেয়। এই কুঁড়ে ঘরটার আগে জাকিরের নামে এক লোক ছিল। সে এই আমবাগানের চৌকিদার ছিল। বয়স তার ছিল 24-25। হঠাৎ একদিন চৌকিদারের কাজ ছেড়ে ঢাকায় চলে যায় সে। কিছুদিনের মধ্যে অগাস্তক অপরিচিত লোকটা আগের চৌকিদার জাকিরের স্থান দখল করে নেয়। জাকিরের মতো সে পাহারাদারি কাজের সাথে বাগানের পরিচর্যার কাজে হাত লাগায়, তবে তার খেয়াল খুশি মতো। মাঝে মাঝে এক নাগারে 3-4 দিন ঘুমিয়ে কাটিয়ে দেয়, আবার সারা দিন রাত কাজ করে। বাগানের ব্যাপক উন্নতি হয়। আগের চেয়ে আমের ফলন অনেক দ্বিগুণ বেড়ে যায়। তবে চরিত্রটা এই প্রথম দিনের মতোই থাকে। কারোর সাথে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। কেউ কিছু জিজ্ঞাসা করলে আগের মতোই ফেল ফেল করে তাকিয়ে থাকে। সবাই বুঝে যায় সে ভাগ শক্তিহীন, বোবা। চেয়ারম্যান লোকটার উপর খুব সন্তুষ্ট, কারণ লোকটা আসার পর থেকে বাগানে আয় অনেক বেড়েছে। এছাড়া বাগানের আম চুরির ঘটনা একেবারে ঘটছে না। চেয়ারম্যান খুশি হয়, লোকটা একটা নাম রেখে দেয়। এরপর লোকটা গ্রামের মানুষ কাছে আবু নামে পরিচিত হয়। তবে যে কারণে গ্রামের মানুষ তাকে শুধু আবু বলে ডাকেন না, সম্মানসূচক মিয়া যোগ করে আবু মিয়া বলে ডাকে। গ্রামের লোকজন চেয়ারম্যানের দৃষ্টির বাইরে রহস্যময় কিছু দেখতে পায়। লোকটার মাঝে ছোটখাটো আকৃতির বড় বড় চুল, দাড়িওয়ালা বোবা আবুর মাঝে কি এক রহস্য যেন লুকিয়ে আছে। লোকটা হিন্দু না মুসলমান তা বোঝা যাচ্ছে না। তবে সে যেদিন থেকে আম বাগানের পাহারাদারি দায়িত্ব নেয়, সেই দিন থেকে গ্রামের কোনো ছেলে ছোকরা আম চুরি করে নিচ্ছে না, বা বলা যায় না চুরি করতে পারছে না। কেউ আম চুরির উদ্দেশ্যে গাছে উঠলে গাছ থেকে পড়ে হাত পা ভেঙে যাচ্ছে। এমনকি কেউ যদি নিচে পড়ে থাকে, আম নিয়ে যাওয়া তো ডায়রিয়া, বমি হয়ে যাতা অবস্থা হয়ে যায়। এ পর্যন্ত যেসব ছেলে আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছে, তারা সবাই এক কথা বলে, তাকে কেউ ঠেলে গাছ থেকে ফেলে দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় গাছ থেকে পড়ার সময় কেউ তোর আশেপাশে ছিল না। তাই কোনো ছেলে ছোকরার এখন আর আম বাগানের ধারে কাছে আম চুরির উদ্দেশ্যে আসে না। তার সাথে আরো একটা বিশেষ লক্ষ্য করলো গ্রামবাসী, আম বাগানে কোনো পাখি বা বাদুড় আসে না। আগে অনেক আম পাখি বাদুড় উদয় ছিল এই খাদ্যর জন্য, কিন্তু আবু আসার সাথে তা আর হচ্ছে না। আবুকে নিয়ে আরো একটা কথা শোনা যায়, রাতের বেলায় সে কখনো আলো জ্বালায় না, অন্ধকারে বসে থাকে। চেয়ারম্যান বাড়ির পুরনো কাজের লোক ধলা মিয়া প্রতিদিন বাড়ি সংলগ্ন আম বাগানের ঘুরে ঘুরে আবু
খাবার দাবারে দিয়ে আসে। একদিন রাতে খাবার দিয়ে আসার পর দলা মিয়ার মনে পড়ে তার হাতের টর্চটা আবু মিয়ার ঘরে ফেলে রেখে এসেছে। সে আবার টর্চ আনতে যায়, গিয়ে দেখে আবু তার স্বভাবরূপ অন্ধকারে বসে আছে। সে তার টর্চটা খুঁজে পেয়ে আবুর গায়ে আলো ফেলে দেখতে পায় আবু অন্ধকারে ভাত খাচ্ছে নির্ভীক ভঙ্গিতে। এরপর থেকে গ্রামের মানুষ ধারণা জন্ম নেয় আবু অন্ধকারে দেখতে পায়। এইসব কথা চেয়ারম্যান আমলে নেয় না। আবু মিয়াকে পেয়ে তিনি মহা খুশি, কারণ আবু মিয়া আসার পর থেকে তার ব্যবসা বাণিজ্য সবকিছুতেই ব্যাপক উন্নতি হয়েছে। চেয়ারম্যানের 2 মেয়ে মিনা ও ধিনা। মেয়েদের মা অনেক আগেই মারা গিয়েছে। বড় মেয়ে মিনার খুব ভালো ঘরে বিয়ে এসেছে। চেয়ারম্যান মনে করেন আবু তার সাথে বাড়িতে আছে বলেই তার মেয়ে ভালো করে বিয়ে হচ্ছে। চেয়ারম্যান এখন সুদিন। বড় মেয়ের প্রথম বাচ্চা হবে, সে এসেছে বাবার বাড়ি থেকে। গ্রামের একটা নিয়ম হচ্ছে মেয়েদের প্রথম বাচ্চা বাপের বাড়িতে জন্ম নিতে হয়। এর মধ্যে একদিন ঘটে যায় অঘটন। শেষ বিকেলে 2 বোন মিনা ও দিনা বাগানে দিকটা একটু পায়চারি করে বেড়াচ্ছে। দিনা মিনার চেয়ে একটু দূরে ছিল। হঠাৎ মিনা বিকট চিৎকার করে কুসুমের মা ছুটে আসে। তারা মিনাকে ধরাধরি করে নিয়ে যায়। মিনা ঘরের মধ্যে বিলাপ করতে থাকে, কালো কালো, লম্বা হাত, লম্বা জিহ্বা, রক্ত চোষা, আমার সমস্ত রক্ত চুষে নেবে। মাঝরাতে মিনার পেটে 4 মাসের বাচ্চাটা গর্ভপাত হয়ে যায়। তারপর শুরু হয় রক্তক্ষরণ। ভোরবেলা নিয়ে যাওয়া হয় সবুজ সাথা ক্লিনিকে, সেখান থেকে বরিশাল সদর হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। মেয়েটা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা গেল। এই ঘটনা কিছুদিনের মধ্যে চেয়ারম্যানের ছোট মেয়ে দিনার মস্তিষ্কে বিকৃতি ঘটে। একা একা হাসে, একা একা কাঁদে, ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আবার কখনো আপন মনে উল্টাপাল্টা বকতে থাকে। কে বলেছে আমার মিনা আপু মারা গিয়েছে? মিনা আপু আছে, আম বাগানের মধ্যে লুকিয়ে আছে। বাগানের মধ্য থেকে রাতের বেলায় আমি তার হাসির শব্দ শুনতে পাই। এক সময় তার পাগলামি আরো বেড়ে যায়। তাকে একটা কামরার মধ্যে বন্দি করে রাখা হয়। বন্ধ কামরার মধ্য থেকে দিনা জানালার সামনে যাকে দেখে তাকেই বলে, মিনা আপু বলেছে সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, অভিশাপ লেগেছে, অভিশাপ। দিনে অসুস্থ, বেকারগ্রস্ত, তার কথা গুরুত্ব সঙ্গে নেয় না কোনো মানুষ। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো গ্রামবাসী দিনার সাথে একমত। তারা বলে অনেক রাতে আমবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আবু মিয়ার পাহারাদারি ছোট্ট করে গড়ে যথারীতি অন্ধকারে ডুবে থাকে, এবং তার মধ্যে থেকে ফিসফিস মেয়ালি কণ্ঠ হাসির শব্দ শুনতে পাওয়া যায়। সাহসী অনেক। আবার টর্চের আলো ফেলতে ফেলতে আবু মিয়া ঘুরে ঘুরে গিয়ে দেখতে পায় আবু মিয়া একা আলোবিহীন অন্ধকারে স্টোপে চা বানিয়ে খাচ্ছে। আশেপাশে কেউ নেই। আগের পাহারাদার জাকিরও এই স্টোপে চা বানিয়ে খেত। খালা কিছুক্ষণ চুপ করে থেকে কণ্ঠস্বর আরো নিচু করে বলে, অনেকে বলে চেয়ারম্যানের বড় মেয়ে মিনার সাথে পাহারাদার জাকিরের কোনো সম্পর্ক ছিল। এমনকি মিনা জাকিরের সাথে পালাতে চাচ্ছিল। চেয়ারম্যান খালাকে শিকদার তার পেয়ে যায়। তার লোকজন দিয়ে জাকিরকে খুন করিয়ে লাশ গুম করে ফেলে। আর সবার কাছে বলা হয় জাকির ঢাকা চলে গিয়েছে। পাশের গ্রামে জাকিরের বাড়ি। জাকির বিধবা মা গত 3 বছর ধরে জাকিরের অপেক্ষা করে কেঁদে কেঁদে বুক বাসাচ্ছে। চেয়ারম্যানের বাড়ির লোকজনের মুখে শুনে তার ছেলে হঠাৎ একদিন ঢাকা চলে গিয়েছে। সেই থেকে ছেলে আর খোঁজ পাওয়া যায়নি। চিরাচারিত নিয়মে খালার বাড়িতে আবার ঘুম ভাঙল সকাল 10টায়। গত রাতে খালার কাছে আবু মিয়ার গল্প শুনতে শুনতে অনেক রাত হয়ে গিয়েছিল। খালার গল্প শেষ হয় না। গল্পে কখনো তার চরিত্র আবু মিয়া, কখনো জাকির, কখনো বা চেয়ারম্যান নিজেই। গ্রামের মানুষ নানা জনের নানা সন্দেহ। কেউ বলে জাকিরের অতিপ্ত আত্মায় প্রতিশোধ নিয়েছে, আবু মিয়া রূপে এসেছে। আবার কেউ বলে আবু মিয়া সাধারণ কেউ নয়, জিন বা পিচাস জাতীয় কিছু। পশু পাখি ইতর প্রাণী বুঝতে পারে, আর বুঝতে পারে শিশুরা। তাই এদের কেউ আবু মিয়ার কাছাকাছি ঘেসে না। আবার অনেকে এমন বলে আবু মিয়া রোদের মধ্যে হেঁটে গেলেও তার গায়ে রোদ লাগে না। আবার বৃষ্টির মাঝেও দেখা যায় তার চলার মধ্যে বৃষ্টি পড়ে না। মনে মনে ভাবি অদ্ভুত সব কথা। গ্রামের মানুষ বাড়িয়ে বলার অভ্যাস এখনো রয়ে গেছে। সচক্ষে একবার আবু মিয়াকে দেখতে হবে। খালা আমার জন্য ধোয়া ওঠা গরম ভাপা পিঠা, ডিমের আমলেট আর চা নিয়ে এলো। উত্তেজিত কণ্ঠে বলে, তুই ঘরের মধ্যে বসে আছিস কেন? বড় পুকুরটা জাল ফেলানো হয়েছে, বড় একটা আইরা মাছ ধরা পড়েছে। খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে আমি অবাক তাকাই। বাড়ির সবাই ব্যস্ত ভঙ্গিতে চলাফেরা করে। কেমন একটা উৎসব ভাব চারদিকে। উঠোনের পুরো পাশের কাঁঠাল গাছের সাথে বড় সাইজের কালো একটা জবাই দেওয়া ছাগল ঝুলিয়ে চামড়া সোলানো হচ্ছে। পাশেই আমার খালুজান উচ্চস্বরে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। আমাকে দেখে খালুজান বলেন, আফজাল আফজাল।
এইদিকে এসো, দেখে যাও। আমি গিয়ে খালুজানের পাশে দাঁড়ালাম। খালুজান উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, এই খাসিটা তোমার খালা অনেক দিন ধরে বসেছে তোমার বাসায় আসার অপেক্ষায়। আমি মৃদু হাসি দিয়ে বললাম, খালুজান আবার বলেন, দেখেছো খাসিটার গায়ে কি পরিমাণ চর্বি হয়েছে? মনে মনে ভাবি, ঘাস খাওয়া প্রাণীটা গায়ের এত চর্বি, আর আমার যারাই চর্বিযুক্ত মাংস খাবো আমাদের অবস্থা কি হবে? এরকমের মধ্যেই দেখি আমার খালাতো ভাই কাদামাখা অবস্থায় দৌড়ে এসে আমাকে বলে, ভাইয়া পুকুরে পাড়ে চলো, বড় বড় মাছ ধরা পড়েছে। দুপুরে জাম্পেশ খাওয়া হলো। খাওয়া শেষে আমি একটু বিশ্রাম নিতেই দেখি গাছের ছায়া লম্বা হয়ে যাচ্ছে। শীতের দিনে খুব দ্রুত বিকেল নেমে আসে। আগে থেকেই খালাকে বলে রেখেছি বিকেল বেলায় রিয়াজকে নিয়ে বেড়াতে যাব, চেয়ারম্যান বেড়ে যাব আবু মিয়ার সাথে দেখা করার জন্য। খালা শর্ত দিয়েছে আবু মিয়াকে যেন দূর থেকে দেখে চলে আসি, কাছে গিয়ে খাতির না জমাই। রিয়াজের সাথে গুজুর গল্প করতে করতে পৌঁছে গেলাম চেয়ারম্যান বাড়ি থেকে আরো কিছুটা দূরে আমবাগানের মধ্য দিয়ে আমরা দুবাই শুকনো পাতার চমচম শব্দ হেঁটে যাচ্ছি। বাগান ঢোকার পর রিয়াজ একবার চুপ হয়ে গিয়েছিল। এর আগে রিয়াজের সাথে আমার ভালোই গল্প চলছিল, বেশিরভাগ ক্রিকেট সংক্রান্ত। ক্রিকেট সম্পর্কে নতুন কিছু জানলাম রিয়াজের কাছ থেকে। রিয়াজ ধারণা, ভালো ক্রিকেটার হতে হলে আগে ভালো চুইংগাম চিবোতে শিখতে হবে। এছাড়া আর কিছু নতুন কোনো খবর জানলাম। বাংলাদেশ ক্রিকেট দলের আশরাফুলকে নাকি জাদুটোনা করা হয়েছে যাতে সে ভালো ক্রিকেট না খেলতে পারে। তবে তাকে যে জাদুটোনা করেছে সেটা এখন পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না। সন্দেহের তালিকায় ইন্ডিয়ান ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সবার প্রথমে। আরো একটা ব্যাপার জানলাম, বাংলাদেশ ক্রিকেট দলকে সকালে নাস্তা দেওয়া হয় শুধু এক কাপ রং চা আর দুটো টোস্ট বিস্কুট। তাই তো ওরা সবাই অমন রোগা পাতলা। আমবাগানের ভিতরে কুড়ে ঘরটার কাছাকাছি পৌঁছে গেলাম। দূর থেকেই দেখছি একটা লোক কুড়ে ঘরের সামনে বসে কি যেন করছে। রিয়াজ আমার কানের কাছে মুখ নিয়ে বলল, এই তো আবু মিয়া। আবু মিয়ার কাছে পৌঁছে গেলাম। সে সম্ভবত কোদালের হাতল বানাচ্ছে। আমাদের দিকে উঠে দাঁড়ালো ছোটখাটো একটা লোক, বড় বড় চুল দাড়ি, চোখ দুটো ভাষা চেহারা, ভালো মানুষের ভাব। এমন লোককে দেখে ভয় পাওয়ার তো প্রশ্নই ওঠে না। আবু মিয়ার ঘর থেকে মাদুর এনে বিছিয়ে দিল। তার ভাব দেখে বুঝলাম বসতে বলছে। আমি মাদুরের উপর আসন করে বসলাম। কিছুক্ষণ পর ইতস্ত করে রিয়াজ বসলো। আবু মিয়া খুশি মনে আবার ঘরে ভিতরে গেল। একটু পরে এক বাটি আমের আচার নিয়ে এসে আমার হাতে দিল, সাথে দুটো ছোট চামচ রয়েছে। বুঝলাম আমাকে আর রিয়াজকে খেতে বলেছে। আমি রিয়াজকে চোখের ইশারায় জিজ্ঞাসা করলাম খাবে কি না। রিয়াজ বুঝিয়ে দিল সে খাবে না। আমি এক চামচ আচার মুখে দিলাম। অপূর্ব, এত সুস্বাদু আচার এর আগে আমি খেয়েছি কিনা আমার মনে পড়ে না। আবু মিয়ার দিকে তাকালাম, চোখ পড়লো। তার মুখে হাসির রেখা ফুটে উঠলো। ইচ্ছে ভালো তাকে কিছু প্রশ্ন করি, কে আপনি? আপনার ছেলে মেয়ে বা আপনজন কেউ আছে কি? পর মুহূর্তে মনে পড়লো আবু মিয়ার কথা বলতে পারে না। আবার ভাবলাম যারা কথা বলতে পারে না তারা তো ইশারায়ও কিছু বলতে পারে। আমি তাকে ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। হঠাৎ আমি কেঁপে উঠলাম। আবু মিয়ার সহজ সরল চোখ দুটোর মাঝে কি এক গভীর শূন্যতা। চোখ সরিয়ে নিলাম। শেষ বিকেলের সোনালি আলোয় শুধু সামান্য প্রবেশ করেছে আমবাগানে। কেমন একটা আলো আধারিক মেলা। আমরা দুবাই ফিরে চলেছি। আমার হাতে আচার ভরা একটা বয়ম আসার আগে আবু মিয়া হাতে ধরিয়ে দিয়েছে। চেয়ারম্যানের বাড়ির সামনে আসার পর দেখি একটা মেয়ে চেঁচাতে এগিয়ে আসছে। পিছনে এক বয়স্ক লোক আর এক মহিলা ছুটে আসছে। রিয়াজ বলল, এই তো চেয়ারম্যান কাকুর ছোট মেয়ে। মেয়েটাকে আমার সামনে এসে থ হয়ে দাঁড়িয়ে গেল। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, হয়তো আমি অপরিচিত বলে। কিন্তু মেয়েটা কি তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। অদ্ভুত রকমের সুন্দর মেয়েটা। উস্কো খুস্কো এলোমেলো এক রাশ চুলের মাঝে মায়া কাটা দুটি চোখ, ঠোঁট দুটো শিওরে ভেজা ফুলের পাপড়ির মতো। মুহূর্তের জন্য মনে হলো এমন একটা মেয়ের হাত ধরে যদি গোধূলি ভেলায় এই আধার আলোরে হেঁটে যেতে বেড়াতে পারতাম। পিছনে বয়স্ক লোকটি আর মহিলা এসে মেয়েটিকে ধরে ফেললো। তারা দুজন মেয়েটি দুই দিক দিয়ে ঘিরে ফেললো। মেয়েটা বিলাপের মতো করে বলছে, আমি থাকবো না এই অভিশপ্ত নরকে। পরের দিন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার আগে খালা কান্না জুড়ে দিল, এত অল্প সময় হাতে নিয়ে এসেছিলি কেন? ভালো মন্দ একটু খাওয়াবো তা পারলাম না। ও পাড়ার শামসু 2-1 দিনের মধ্যে অতিথি পাখি নিয়ে যাবে। আমি খালাকে আশ্বস্ত করে বললাম আবার এসে বেশি দিন থাকবো। আর বললাম অতিথি পাখি তোমরা খেও না, কারণ অতিথি পাখি শিকার করা এমনিতে অন্যায়। তার উপর বর্তমান অতিথি পাখি বার্ড ফ্লুর জীবাণু বহন করে।
এবছর খালার চিঠি এসেছে, তাতে প্রলুব্ধ করার মতো অনেক বিষয় রয়েছে। ভাবছি কাজের ব্যস্ততা রেখে কয়েকদিনের জন্য ঘুরে আসবো নাকি। বন্ধু সাইফুল্লাহর সাথে সেদিন দেখা হলো। আমাকে দেখেই উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দোস্ত শেষ পর্যন্ত একটা টুনটুনি শিকার করলাম। আমি প্রথমে বুঝতে পারিনি টুনটুনি শিকার করার মধ্যে এত অহংকার কোথায়। পরে বন্ধু আমাকে বোঝালো, সে টেনে পড়া একটা মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট করেছে। পৌষ মাসের 8 তারিখে তার বিয়ে, কারণ সেই দিন বছরের সবচেয়ে বড় রাত। খালার লেখা এবছরের চিঠি আবু মিয়ার কিছু স্থান দখল করে রেখেছে। লেখা রয়েছে, তুই চলে যাওয়ার সময় কিছুদিন পর কি এক ব্যাপার। ধলা মিয়া ক্ষিপ্ত হয়ে আবু মিয়ার গলায় কষে একটা চর মারে। চর খাওয়ার পর আবু মিয়া যথারীতি ভাবলেশীন ভাবে তাকিয়ে থাকে, কিন্তু সেই রাতে ধলা মিয়া রক্তবমি করতে করতে মারা যায়। ধলা মিয়ার মৃত্যুতে গ্রামের সব লোক আবু মিয়ার উপর প্রচন্ড ক্ষেপে যায়। অবশেষে চেয়ারম্যান এই গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেয়, আবু মিয়াকে আর এই গ্রামে রাখা যাবে না। আবু মিয়া হাত পা বেঁধে শহরে নিয়ে গিয়ে ছেড়ে যাওয়া হবে। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার ঘটে। আবু মিয়া যাওয়ার পর চেয়ারম্যানের আম বাগানের সমস্ত আম হলুদ হতে শুরু করে। একে একে সব গাছের হলুদ পাতা ঝরে পড়ে যায়। শুকিয়ে যাওয়া পাতাহীন গাছগুলো মনে হয় গাছের কঙ্কাল। বাগানের সমস্ত গাছ এভাবে মরে যাওয়ার হয়তো চেয়ারম্যানের মনটাও মরে যায়। চেয়ারম্যান দিনে দিনে অসুস্থ হতে থাকেন। শেষ দিনে চেয়ারম্যান কেমন ঘোরের মধ্যে চলে যান, কাউকে চিনতে পারেন না। যাকে দেখেন তাকেই বলেন, আমার আবু মিয়া আসছে। চেয়ারম্যানের মৃত্যুর পর তার ছোট মেয়ে দিনাকে তার আপন বড় ভাই মালেক শিকদার, যে ঢাকায় স্থায়ী বাসিন্দা, সে তার কাছে নিয়ে যায়। দিনার বড় চাচা দিনার ভালো চিকিৎসার ব্যবস্থা করে। শুনেছি মেয়েটি নাকি এখন পুরোপুরি সুস্থ। এদিকে চেয়ারম্যানের বাড়ি খালি বাড়ি, মরা আম গাছ প্রতিটা মুহূর্ত যেন খাকা করতে থাকে। আম বাগানের শুকনো প্রাণহীন গাছগুলো মানুষের আগের চেয়ে আরো বেশি ভয়। কয়েক মাস আগে শিশির ভেজা এক ভোরে গ্রামবাসী অবাক হতবাক হয়ে যায়। আবু মিয়া ফিরে এসেছে। আম বাগানের ঘরকুটোটো সে আগের মতো আশ্রয় নিয়েছে। চরম উৎসাহ নিয়ে আম বাগানের পরিচর্যার কাজে নেমে পড়ে। মরা গাছগুলো গোড়ার মাটি কুপিয়ে নিয়মিত পানি দিতে শুরু করে। কেউ কেউ বলছে শুকনো গাছগুলো ধীরে ধীরে কচি পাতায় মুকুল দেখা যায়। খালার চিঠিটা যতবার পড়ি ততই সেখানে যাওয়ার মনটা অস্থির হয়ে ওঠে। রহস্যগর আবু মিয়াকে আরো একবার দেখার ইচ্ছা করে। আবু মিয়া আমাকে এক বয়ম আচার দিয়েছিল। সেই আচারের মাঝেও রহস্য আছে। আমি যেদিন এই আচার খাই সেই দিন রাতেই একটা স্বপ্ন দেখি। প্রতিবার একই স্বপ্ন। স্বপ্নটা এমন, আমি চেয়ারম্যানের ছোট মেয়ে দিনার হাত ধরে আম বাগানের মধ্য দিয়ে ছুটে চলছি। দুজনের পিছনে অশুভ কিছু একটা তারা করছে। প্রাণপণ ছুটে যাচ্ছে দুজন, কিন্তু পা যেন এগোচ্ছে না। আর বাগানটা যেন আরো বড় হয়ে গেছে। অনেক চেষ্টা করে যখন বাগানের শেষ প্রান্তে চলে যাই, তখন আমাদের সামনে এসে পথ আগলে রাখে আবু মিয়া। আবু মিয়ার চোখ দুটো তখন আর সহজ সরল ভাবটা নেই। চোখ জুড়ে থাকে শুধু অশুভ ভয়ানক চাহনি। চোখ দিয়ে যেন আমাদের দুজনকে বশ্যবিত করে ফেলবে। এক পর্যায়ে ভরে আমার ঘুম ভেঙে যায়। এত উত্তেজনা, এত ভয়ের স্বপ্ন। তারপরে এই স্বপ্নে আমার বারবার দেখতে ইচ্ছে করে, কারণ চেয়ারম্যানের মেয়ে দিনার হাতের স্পর্শ আমার সমস্ত অনুভূতিকে ছুঁয়ে দিয়ে যায়। সারাদিন ভুলতে পারি না সেই স্পর্শ। কাজের ব্যস্ততার ফাঁকে মাঝে মধ্যে হারিয়ে যাই সেই স্বপ্নে। মাঝে মাঝে ভাবি, জীবনের এই মহোৎসব নিয়ন্ত্রণে এসেছে আমরা বিচিত্র স্বাদে। কত বিচিত্র রূপ, কত অভাবনীয়, কত অনিবর্জনীয় চেতনা, বিস্ময়ে কতবার আত্মহারা হয়ে উঠি। এর কি শেষ আছে? প্রকৃতির কিছু কিছু রহস্য নিজে রহস্য দিয়ে ঘিরে রাখে। সেই রহস্য কি করে মানুষ ব্যাট করতে? আবু মিয়া হয়তো তেমনি এক রহস্য, যে রহস্যের জট কোনোদিনই খুলবে না। পাঠক পাঠিকা, আমি সিদ্ধান্ত নিয়েছি এবছর আমি আর ছোট খালার বাড়ি বেড়াতে যাব। রহস্য ভেদ করতে না পারি। মৃত আম গাছ আর আবার নতুন করে সজীব হয়ে উঠেছে। এই অলৌকিক ঘটনার সাক্ষী হবার জন্যই যাব। আপনারা চাইলে কেউ আমার সঙ্গে আমার ছোট খালার বাড়ি বেড়াতে যেতে পারেন, কারণ আমার বন্ধু সাইফুল্লাহ এবার আর আমার সঙ্গে যাবে না। সে ব্যস্ত আর হবু স্ত্রীকে নিয়ে কবিতা লেখায়। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে আজকের এই গল্প থেকে, তারপরে আমি সাকসেস। তোমরা যদি আমার এই গল্পটা শোনো, তোমাদের একটা ভালো কমেন্টস, তোমাদের একটা মন্দ কমেন্টস আমাকে কাজ করার রহস্য যোগায়। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো, যে যেখান থেকে আমার গল্পটা শুনলে কেমন লেগেছে, সেটা ভালো মন্দ যাই লাগুক, একটা কমেন্টস আশা করছি। তবে মন্দ কমেন্টসগুলি আশা করছি বেশি, কারণ একটা মন্দ কমেন্টসই পারে আমাকে একটা ভালো গল্প তৈরি করার উৎসাহ যোগাতে। একটা মন্দ কমেন্টসই পারে কাজের কোয়ালিটি সম্পূর্ণ করতে। একটা অন্য কমেন্টসই পারে আমাকে সুন্দর সুন্দর কাজ তোমাদের মাঝে উপহার দিতে।
সো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে শুনলে ভালো থেকো, ভালোর দলে থেকো, আর যার যার দেশকে ভালোবেসো, মানুষকে ভালোবেসো। সবাই ধর্ম, সেবাই স্বর্গ। মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবে, ভালো থাকবে, ভালোর দলে থাকবে, এটাই আশা করব। আল্লাহ হাফেজ।